হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দয়ায় আমিও ভালো আছি। তোমাকে ঘিরে আমার ভালোবাসা পার্ট 7 নিয়ে এসে পড়ছি। তো শুরু করা যাক। গভীর রাতে রাফি এবং অনু পাশাপাশি হেঁটে চলছে। হঠাৎ রাফি গভীরভাবেই অনুর হাত ধরে হাঁটছে। অনু রাফির দিকে তাকিয়ে শুধু মুচকি হাসছে। রাফি অনুর দিকে হঠাৎ করে তাকালে অনু মুচকি হাসি থামিয়ে দিল। অনুর হাসি থামানো দেখে রাফি অনুকে বলল, তোর হাসিটা তো ভালোই লাগছিল, আবার মুখটা এমন করলে কেন? অনু মন খারাপ করে রাফিকে বলল, তুমি তো আমাকে বকা দিবা, বলবে আমি বোকার মতো কেন এত হাসতাছি, পাগল হলাম কি না? রাফি হেসে অনুকে বলল, বাহ অনু, তুই তো আমাকে ভালো বুঝে ফেলছিস দেখছি। তোর এত উন্নতি কিভাবে হলো? অনু বলল, তোমাকে ভালোবাসি আর তোমাকে বুঝবো না, এটা কি করে হয়? আগে অবশ্য তোমাকে বুঝতাম না, এখন বুঝতে পারি। রাফি গভীর স্বরে অনুকে বলল, কিন্তু তুই আমাকে এখনো বুঝতে পারিসনি। অনু অবাক হয়ে রাফিকে জিজ্ঞাসা করলো, কেন আমি তোমাকে বুঝতে পারিনি? রাফি বলল, না পারিসনি, তোর হাসি আমার কাছে কখনোই বোকার মতো মনে হয় না, বরং তোর হাসি আমার কাছে ভালো লাগে, একটু বেশি ভালো লাগে। রাফির কথা শুনে অনু খুব খুশি হলো, কিন্তু কিছু বলল না। রাতের আকাশে মস্ত বড় ঝলমলে চাঁদ উঠছে। চাঁদের চারিপাশে তারাগুলো ঝিকমিক করছে। হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে। সেই বাতাসের সাথে অনুর খোলা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে এসে পড়ছে। এতে অনু বেশ বিরক্ত হচ্ছে। রাস্তার আশেপাশে কেউ নেই, সব নীরব নিস্তব্ধতায় ছেয়ে আছে। রাফি নিজের বাম হাতের সিলভার ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 2টা 23 বাজে। রাফি অনুর হাত ধরে হাঁটতে হাঁটতে অনুর দিকে তাকিয়ে শান্ত স্বরে অনুকে ডাকলো, এই অনু। অনু রাফির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ বলো রাফি। রাফি বলল, আমি তোকে আগে গান শোনাইলেও তুই আমাকে কখনো গান শোনাসনি, একটা গান শোনাবি? অনু রাফিকে অসহায় মুখ করে বলল, কিন্তু আমি তো গান গাইতে পারি না রাফি, কিভাবে তোমাকে গান গেয়ে শোনাবো? রাফি বলল, তোর যেই গানটা বেশি ভালো লাগে ওই গানটা আমাকে গেয়ে শোনা। তুই গান গাইতে না পারলেও কি হয়েছে, একবার গান গেয়ে চেষ্টা তো করে দেখতে পারিস, অন্তত আমার জন্য। অনু কিছুক্ষণ ভেবে ঘাবড়ে গিয়ে বলল, ঠিক আছে রাফি, কিন্তু আমার গানের গলা যদি ভালো না হয় তাহলে কিন্তু হাসতে পারবে না, প্রমিস করো হাসবে না? রাফি মুচকি হেসে অনুকে বলল, হ্যাঁ প্রমিস করলাম হাসবো না, এবার গান গেয়ে শোনা, আমি অপেক্ষা করে আছি তো। অনু রাফির হাত আরো শক্ত করে ধরে রেখে রাফির দিকে তাকিয়ে গান গাইতে লাগলো। ফিরে এসেছি ভালোবেসে, তোমায় আমি প্রতিটি বার, সব ব্যথা ভুলে সব কষ্ট ফেলে এসেছি আজি আমি তোমার কাছে। তবু তুমি নেই আজ আমার পাশে, হারিয়ে গেছো তুমি বহু দূরে। ভাবি তুমি আসবে ফিরে, ধরবে হাতগুলো, বলবে তুমি কেঁদো না, ফিরে এসেছি দেখো, আর বলবে কেঁদো না তুমি, এইটাই তো শেষ কান্না, বসে আছি আমি তোমার জন্য। আহা আসো না, ফিরে আসো না। রাফি এতক্ষণ অনুর সাথে হাঁটলো, এবার থেমে গেল। রাফির হঠাৎ দাঁড়িয়ে পড়ে। অনু রাফির দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, জানি গান ভালো হয়নি, তাই না? আমি জানতাম। রাফি মুগ্ধ হয়ে অনুকে বলল, তুই জানিস তুই কত ভালো গেয়েছিস? অনু বলল, না জানি না তো, অবশ্য তোমার জন্য গান গেয়েছি, তাই হয়তো ভালো হয়েছে। রাফি অনুকে খুশি মনে বলল, মন থেকে গান গাইলে গান গাওয়া কখনো খারাপ হতে পারে না অনু, চাইলেও খারাপ হতে পারে না। অনু লাজুক হেসে রাফিকে বলল, গানের প্রতিটা লাইন কিন্তু আমি তোমার জন্য গেয়েছি রাফি, শুধু তোমার জন্য। রাফি বলল, হ্যাঁ আমার জন্যই তো গাইবি, আর কার জন্য গাইবি? নাকি পাশের বাসার আন্টির জন্য গাইবি? অনু রাগী দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে বলল, তুমি এভাবে আমাকে বলতে পারলে রাফি? রাফির হাসি পেলেও চেপে রেখে অনুকে বলল, তোকে কি বলতে পারলাম? অনু মন খারাপ করে রাফিকে বলল, এই যে তোমার জন্য গান গেয়েছি নাকি পাশের বাসার আন্টির জন্য গান গেয়েছি কিনা? রাফি অনুর কথা শুনে এবার শব্দ করে হেসে ফেললো আর বলল, মজা করছিলাম অনু, মন খারাপ করিস না। অবশ্য আমার অনু মন খারাপ করে মুখ ফুলিয়ে রাখলে চেহারাটা দেখতে একদম গোলালুর মতো লাগে। অনু চোখ বড় বড় করে রাফির দিকে তাকিয়ে বলল, কি আমি গোলালু? রাফি বলল, হ্যাঁ তা নয়তো কি? অনু রাফির পিঠে জোরে একটা কিল দিল।
রাফি ব্যথা পেয়ে পিঠে হাত দিয়ে বাচ্চার মতো মুখ করে অনুর দিকে তাকিয়ে বলল, অনু তুই আমাকে মারলি কেন? জানিস কত ব্যথা পেয়েছি? অনু হাসতে হাসতে রাফিকে বলল, বেশ করছি। অনু খুশিতে লাফাতে লাফাতে হাঁটতে লাগলো, কিন্তু অনুর পায়ে হাই হিল পরে থাকায় অনু হোঁচট খেয়ে পড়ে যেতে লাগলে রাফি অনুকে সাথে সাথে শক্ত করে চেপে ধরলো। রাফি অনুকে ধমক দিয়ে রাগী স্বরে বলল, এত লাফাচ্ছিস কেন অনু? আরেকটু হলেই তো পড়ে গিয়ে ব্যথা পেতি। অনু রাফির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি পড়ে যেতে নিলে তুমি আমাকে ধরে ফেলবে, এই আশায় তো কোনো দ্বিধা ছাড়াই লাফাচ্ছি। রাফি বলল, আমি যদি তোকে না ধরতাম তাহলে কি হতো? অনু বলল, কি আর হতো, পড়ে গিয়ে ব্যথা পেতাম, কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ধরে ফেলবে। রাফি অনুর কথা শুনে অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর অনু রাফির দিকে তাকিয়ে হাসতে লাগলো। রাফি অনুকে সোজা করে দাঁড় করিয়ে দিল। এমন সময় রাফির ফোন বেজে উঠল। রাফি ফোনটা পকেট থেকে বের করে দেখলো রাফির বাবা ফোন করছে। অনু রাফিকে জিজ্ঞাসা করলো, কে ফোন করছে? রাফি গম্ভীর সুরে অনুকে বলল, বাবা ফোন করছে। অনু বলল, আঙ্কেল ফোন করছে, তাহলে ফোনটা ধরো। রাফি বলল, ধরতে ইচ্ছা করছে না। অনু বলল, রাফি আঙ্কেল নিশ্চয়ই তোমাকে নিয়ে চিন্তা করছে, ফোনটা ধরে দেখো তিনি কি বলেন। রাফির অনিচ্ছা থাকলেও ফোনটা রিসিভ করে বলল, হ্যালো বাবা, কি বলবে বলো। রাফির বাবা আনোয়ার হোসেন গম্ভীর স্বরে বলল, তুমি দেশে ফিরে এসেছো রাফি? রাফি বলল, হ্যাঁ বাবা, আমি দেশে ফিরে এসেছি। আনোয়ার হোসেন অবাক হয়ে রাফিকে বলল, কই আমাকে তো একবার জানালে না? আর তোমার তো আরও 3 বছর পর দেশে আসার কথা, এত তাড়াতাড়ি চলে এলে কেন? তোমার পড়াশোনার যে কি পরিমাণ ক্ষতি হবে তা তোমার কোনো ধারণা আছে? রাফি তার বাবার কথায় গুরুত্ব না দিয়েই বলল। রাফি বলল, ধারণা থাকলেও আমার কিছু যায় আসে না বাবা, আমার লন্ডনে ভালো লাগছিল না, তাই আমি চলে এসেছি। এখানে এত কথা বলার কি আছে, আমি তো বুঝতে পারতাছি না। আনোয়ার হোসেন এবার কঠোর স্বরে রাফিকে বলল, তুমি দেশে এসেছো ভালো কথা, কিন্তু তুমি অনুকে তুলে নিয়ে গিয়ে কোথায় গেছো? অনুর বাবা মা কত চিন্তা করতে পারে তুমি কি জানো? অনুর মা বাবার কাছে আমি লজ্জায় কিছু বলতে পারছি না। আমার ছেলে কিনা তার কাজিনকে বিকালবেলা কাউকে না বলে তুলে নিয়ে গেল। রাফি অনুর দিকে তাকিয়ে শান্ত স্বরে তার বাবাকে বলল, অনু ভালো আছে বাবা, অনুর জন্য তোমরা চিন্তা করো না, আমি কাল সকালে অনুকে ওর বাসায় পৌঁছে দিব। আনোয়ার হোসেন অবাক হয়ে রাফিকে বলল, কাল সকালে মানে? রাফি তুমি এসব কি বলছো? অনু তোমার কাজিন হয়, একটা অবিবাহিত মেয়েকে তুমি তুলে নিয়ে চলে গেলে লোকজন শুনলে কি বলবে? রাফি বলল, লোকজনের কথায় আমি পাত্তা দেই না বাবা, এখন ফোনটা রাখি। আনোয়ার হোসেন রাফিকে জোর গলায় বলল, রাফি আমার কথা শোনো। রাফি ফোনটা কেটে দিল। অনু রাফিকে জিজ্ঞাসা করলো, আঙ্কেল কি বললো রাফি? রাফি মুখটা গম্ভীর করে অনুকে বলল, কিছু না, চল ফিরে যাই। কোথায় যাব? আমাকে বাসায় দিয়ে আসবে? আমি কি একবার ওই কথা বলছি? অনু বলল, তাহলে কোথায় যাব? রাফি বলল, পুরনো রাজবাড়ি, তোর মতো সেই ভূতের বাড়িতে। রাফির কথা শুনে অনু ভয়ে শুকনো ঢুক গিলে বলল, আমার ওই বাড়িটায় ভয় লাগে, অন্য কোনো বাসায় চলো না রাফি, কোনো নর্মাল বাড়িতে। রাফি অনুর কানের কাছে এসে ফিসফিস করে বলল, একদমই না, ভূতের বাড়িটা তোর সাথে থাকতে আমার অনেক ভালো লাগছে, যেই ভালো লাগা অন্য বাড়িতে পাওয়া যাবে না, অসম্ভব। রাফির কথা শুনে অনুর শরীর কাঁপতে লাগলো। অনুর শরীর কাঁপছে দেখে রাফি বুঝতে পারলো অনু আর হাঁটতে পারবে না, তাই রাফি অনুকে কোলে তুলে নিল। অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। রাফি অনুকে নিয়ে আবারও সেই ভূতের বাড়িতে চলে গেল। অনুকে আগের রুমের বিছানায় বসিয়ে দিয়ে রাফি অনুর পাশে বসে সিগারেটের আগুন ধরিয়ে সিগারেট খেতে লাগলো। অনু কাশতে লাগলো। কাশতে কাশতেই অনু বড় বড় চোখ করে রাফির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, রাফি তুমি তো আগে কোনো দিন সিগারেট খেতে না, তাহলে এখন সিগারেট খাচ্ছ কেন? রাফি অনুর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকালো, তারপর সিগারেট খেতে খেতেই অনুকে শান্ত স্বরে বলল, তোর থেকে দূরে থাকার পর এই সিগারেটই আমার একমাত্র সঙ্গী, এখন আমি সিগারেট ছেড়ে কি করে থাকি বলতো অনু, অভ্যাস হয়ে গেছে। রাফির কথা শুনে অনুর ভীষণ কান্না পাচ্ছে। ওইদিকে রাফি সিগারেট খাচ্ছে, এটা অনু নিজ চোখে দেখে অনু সহ্য হচ্ছে না। অনু রাফির হাত থেকে খপ করে সিগারেট কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। রাফি গম্ভীর স্বরে অনুকে জিজ্ঞাসা করলো, সিগারেট ফেলে দিলি কেন অনু? অনু রেগে গিয়ে রাফিকে বলল, তুমি আর কোনোদিনই সিগারেট খাবে না রাফি, কোনোদিনও না। তখন তোমার কাছে আমি ছিলাম না, তাই তুমি সিগারেটকে নিজের সঙ্গী বানিয়েছিলে, কিন্তু এখন আমি তোমার কাছে আছি, তাই তোমাকে আমি সিগারেট খেতে কিছুতেই দিব না। রাফি বলল, কিন্তু এতদিনের অভ্যাস কি করে ছাড়বো? অনু বলল, সিগারেট তোমার জীবনে মাত্র 2 বছরের অভ্যাস, কিন্তু আমি তোমার কত বছরের অভ্যাস রাফি, আমার জন্য কি সিগারেট খাওয়া ছাড়তে পারবে না? রাফি অনুর দিকে তাকিয়ে বলল,
তুই আমার ছোটবেলার অভ্যাস অনু, বছরের পর বছরের অভ্যাস, যেই অভ্যাসকে আমি চাইলেও ছাড়তে পারবো না। সিগারেট ছাড়তে পারবো কিন্তু তোকে কখনোই ছাড়তে পারবো না। অনু রাফির দিকে তাকিয়ে বলল, এতটা ভালোবাসো আমায়? রাফি মুচকে এসে অনুকে বলল, তোর যা মনে হয়। অনু বলল, ঘুমাবে না রাফি? রাফি বলল, আমি একটু পরে অন্য রুমে ঘুমিয়ে পড়বো, তুই শুয়ে পড়। অনু ভয় পাওয়ার স্বরে রাফিকে বলল, না না না, তুমি অন্য রুমে যেও না, আমার ভয় করবে। গাইস, তোমরা যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে চাও, তো তোমরা যারা অনলাইন থেকে কেনাকাটা করো, তোমাদের জন্য একটা পেজ আছে। তো তোমরা ফেসবুকে যা সার্চ দিবা গ্লোবাল শপ সার্চ দেওয়ার পর এই পেজটা আইবো। তো এই পেজে ঢুকা যার যেই প্রোডাক্ট পছন্দ সে সেটাই নিতে পারবা। পেজের লিঙ্ক আমার পিন কমেন্ট বক্সে দেওয়া থাকবো, যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবা। অনেক অনেক রকমের প্রোডাক্ট পাওয়া যায় পেজে, পেজের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। রাফি অনুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ভয় করবে কেন? অনু বলল, ভূত আসবে তাই। রাফি অনুর কথা শুনে হাসলো। অনু কতটা ভীতু হলে এমন বোকা বোকা কথা বলতে পারে তা ভেবেই বেশি হাসি পাচ্ছে। রাফি হেসে অনুকে বলল, পাগলি মেয়ে একটা, আচ্ছা আমি কোথাও যাব না, সোফায় শুয়ে পড়বো, তুই ভয় পাস না। অনু রাফির কথা শুনে রাফির দিকে তাকিয়ে মুচকি হেসে শুয়ে পড়ল। রাফি অনুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ধীরে ধীরে অনুর চোখে ঘুম চলে আসলো। সকালবেলায় রাফি অনুকে গাড়ি করে অনুর বাসার সামনে পৌঁছে দিল। অনু রাফিকে জিজ্ঞাসা করলো, রাফি আমাদের বাসার ভিতর আসো। রাফি অনুকে বলল, না অনু, পরে আরেকদিন আসবো। অনু মন খারাপ করে রাফির দিকে তাকিয়ে রইল। রাফি অনুর মন খারাপ দেখে জিজ্ঞাসা করলো, কি হলো অনু, মন খারাপ কেন তোর? অনু বলল, এমনিই। রাফি গাড়ির সিটের পাশে থেকে একটা বাক্স বের করে অনুর হাতে ধরিয়ে দিল। অনু হাতের বাক্সটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রাফিকে জিজ্ঞাসা করলো, এই বাক্সে কি আছে রাফি? রাফি বলল, বাসায় গেলে দেখে নিস অনু। অনু বলল, আচ্ছা। রাফি অনুর গালে চুমু দিয়ে অনুকে বলল, আবারও আমাদের দেখা হবে অনু। রাফি গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। অনু গালে হাত দিয়ে রাফির যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বাসায় পৌঁছালো। অনুর হাতে বাক্স নিয়ে বাসায় পৌঁছানোর সাথে সাথেই অনুর মা আমেনা বেগম অনুকে দেখতে পেয়ে দ্রুত জড়িয়ে ধরার ফলে অনুর হাত থেকে বাক্সটা হাত ফসকে পড়ে যায়। আমেনা বেগম বিচলিত স্বরে কান্না করে অনুকে বলতে লাগলো, অনুমা তুই ঠিক আছিস তো? রাফি তোকে কোথায় তুলে নিয়ে গিয়েছিল? আমার মেয়েটাকে এভাবে কেন রাফি নিয়ে গিয়েছিল? আমি কত চিন্তা করছি। অনু কিছুটা ঘাবড়ে গেল। আমেনা বেগমকে শান্ত স্বরে বলল, আম্মু আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। রাফি ভাই আমার উপর রেগেছিল তাই শাস্তি দেওয়ার জন্য তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু আম্মু তুমি এতটুকু বিশ্বাস করো, রাফি ভাই আমার কোনো ক্ষতি করেনি, শুধু সারা রাত কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল, কারণ কেন আমি তার ফোন ধরিনি তাই। রাফি অনুকে কোনো শাস্তি দেয়নি, তবু অনু আমেনা বেগমকে মিথ্যা বললেও আমেনা বেগম অনুর কথায় বিশ্বাস করে ফেলে। আমেনা বেগম বলল, এই ছেলেটার এত রাগ কেন আমি বুঝি না, এতটুকু কারণের জন্য আমার মেয়েকে এভাবে শাস্তি দিবে? আমি আজকে আপাকে সব খুলে বলবো। অনু তাড়াতাড়ি করে আমেনা বেগমকে বলল, না আম্মু, খালামণিকে কিছু বলার দরকার নেই, তুমি রাফি ভাইয়াকে ক্ষমা করে দাও। আমেনা বেগম অবাক হয়ে অনুকে বলল, অনু তুই এই কথা বলছিস? হ্যাঁ আম্মু, আমি এই কথা বলছি। অনুর বাবা আরমান রহমান ঘর থেকে বেরিয়ে অনুকে দেখে রাগী স্বরে জিজ্ঞাসা করলো, অনু তোকে রাফি কোথায় কিডন্যাপ করছে? অনু ভয় পাওয়ার স্বরে আরমান রহমানকে বলল, আব্বু তুমি রেগে যাচ্ছ কেন? রাফি ভাই আমাকে কিডন্যাপ করেনি আব্বু, এমনি শুধু কান ধরে শাস্তি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল, আমি রাফি ভাইয়ের ফোন ধরিনি তো এজন্য। আরমান রহমান রেগে গিয়ে অনুকে বলল, আমাকে তোরা ভুলভাল বুঝাবি আর আমি ভুলভাল বুঝে নিব? আমি রাফিকে খুব ভালো ছেলে মনে করতাম, কিন্তু সে এত খারাপ আগে জানতাম না। আর সামান্য ফোন না ধরার জন্য কেউ এভাবে বাসা থেকে তুলে নিয়ে যায়? অনু বলল, আব্বু তুমি রাফি ভাইয়াকে ভুল বুঝছ। আরমান রহমান ধমকে অনুকে বলল, চুপ থাক, আর এই মাটিতে এগুলো কি পড়ে আছে? অনু নিচের দিকে তাকিয়ে দেখলো রাফি দেওয়া সেই বক্স, আর বক্স থেকে চুড়ি আর চকলেট ফ্লোরে পড়ে সরাসরি করছে। অনু মনে মনে বলল, রাফি তার মানে আমাকে চুড়ি আর চকলেট দিয়েছে, কিন্তু এখন আমি কি করি? আব্বু তো এই চুড়ি চকলেট দেখলে এখন আমাকে অনেক বকা দিবে। আরমান রহমান মাটি থেকে বক্সটা তুলে দেখলো অনেক চকলেট আর চুড়ি। এতগুলো চকলেট আর চুড়ি দেখে আরমান রহমান অবাক হলেন। তিনি অনুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, এগুলো তোকে কে দিয়েছে অনু? অনু আমতা আমতা করে বলল, আব্বু এগুলো কি হলো বলছিস না কেন? এগুলো তোকে রাফি দিয়েছে? হ্যাঁ আব্বু, আমাকে রাফি ভাইয়া কিনে দিয়েছে। আরমান রহমান মেয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকালেন, তারপর রেগে বক্সটা ছুঁড়ে মাটিতে ফেললেন। সবগুলো চুরি চকলেট এখানে ওখানে সেখানে আবারও ছড়িয়ে গেল। অনু আরমান রহমানের রাগ দেখে ভয় পেয়ে গেল। আরমান রহমান রেগে গিয়ে আমেনা বেগমকে বলল, আমেনা তোমার মেয়েকে ঘরে নিয়ে যাও।
আমেনা বেগম অনুকে ঘরে নিয়ে গিয়ে বলল, অনু তোর আব্বু রেগে গেছে। অনু বলল, কিন্তু কেন আম্মু? অনুর মা বলল, গতকাল বিকালে রাফি তোকে তুলে নিয়ে যাওয়ার পরে পাড়া প্রতিবেশী নানান কথা আমাদের বলতে লাগে। রাফি তোকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য প্রতিবেশীরা দেখে ফেলে, আর সে সবই তোর বাবাকে সব বলে দেয়। অনু ভয় পাওয়ার স্বরে আমেনা বেগমকে বলল, এখন কি হবে আম্মু? আমেনা বেগম বলল, কিছুই হবে না, কিছুদিন পর দেখিস তোর বাবার রাগ চলে গেছে, তুই আপাতত বাসার থেকে বের হইস না। অনু মন খারাপ করে আমেনা বেগমকে বলল, ঠিক আছে আম্মু। আমেনা বেগম রুম থেকে চলে যাওয়ার পর অনু বিছানায় বসে চোখের জল ফেলতে লাগলো। রাফি কত শখ করে অনুর জন্য চকলেট চুরি কিনলো, আর অনুর বাবা তা ফেলে দিল। অনু তা মানতে পারছে না। অনুর ফোন বেজে চলছে। রাফি যখন অনুকে তুলে নিয়ে যায় তখন অনুর ফোনটা বিছানায় পড়ে থাকে। এখনো ফোনটা বিছানায় রয়েছে। অনুর চোখের জল মুছে ফোনটা হাতে নিয়ে দেখলো আবির ফোন করছে। এত কিছুর মাঝে আবিরের কথা অনু ভুলেই গিয়েছিল। কল রিসিভ করে অনু বলল, হ্যালো আবির, বলো। আবির বিচলিত হয়ে অনুকে বলল, এই অনু, তোমাকে আমি কতবার ফোন করছি তার কোনো ধারণা আছে তোমার? ফোন কেন ধরনি? আর শুনলাম কাল রাতে নাকি তুমি বাসায় ছিলে না, কোথায় গিয়েছিলে? অনু অবাক হয়ে বলল, আমি বাসায় ছিলাম না, তা তুমি কি করে জানো? আবির বলল, তোমার বাসায় আমি গিয়েছিলাম, সেখানে তোমার খোঁজ নিলে জানতে পারলাম তুমি বাসায় নেই। ফোন ধরেনি কেন? অনু বলল, আসলে আবির, আমার ফোনটা বাসায় ছিল। আবির বলল, ফোন বাসায় রেখে তুমি রাতে কোথায় ছিলে? অনু আর কিছু না ভেবে আবিরকে বলেই দিল, আবির, আমি আসলে রাফির সাথে ছিলাম। অনুর মুখে কথাটা শুনে আবিরের বুকের ভিতরটা ধক করে উঠল। কিছুক্ষণের জন্য আবির নিস্তব্ধ হয়ে গেল। আবির কথা বলছে না দেখে অনু আবিরকে জিজ্ঞাসা করলো, হ্যালো আবির, তুমি কি আমার কথা শুনছো? আবির নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, হ্যাঁ অনু, শুনছি। কি যেন বললে? ও হ্যাঁ, রাফির সাথে ছিলে। রাফি ফিরে এসেছে? রাফি কখন লন্ডন থেকে এসেছে অনু? অনু শান্ত স্বরে আবিরকে বলল, হ্যাঁ, গতকাল রাফি দেশে ফিরছে। আবির অনুকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, রাফি কি তোমাকে টাচ করছে অনু? আবিরের কথা শুনে অনু রেগে গিয়ে বলল, এসব কি ধরনের কথা আবির? আবিরের যেন মুখ ফসকে কথাটা বলে ফেলছে, তাই নিজেকে দ্রুত স্বাভাবিক করে বলল, আই এম সরি অনু। অনু বিরক্ত স্বরে আবিরকে বলল, ইটস ওকে, আমি এখন ফোন রাখলাম, বাই। অনু বিরক্ত নিয়ে ফোন রেখে দিল, কারণ আবির একটু বেশি পার্সোনাল কথা অনুকে জিজ্ঞাসা করছিল, যা অনুর একদম পছন্দ হচ্ছিল না। এদিকে অনুর ফোন কেটে দেওয়ায় আবির হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ নিজের ফোনের দিকে তাকিয়ে রইল। আবিরের বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। আবির আপন মনে বলতে লাগলো, অনু রাফি চলে এসেছে, এখন কি অনু আমাকে ভুলে যাবে? আমাদের ফ্রেন্ডশিপটাও কি নষ্ট হয়ে যাবে? আমি যে অনুকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলছি। ভালোবাসি কথাটা অনুকে আজ পর্যন্ত বলতেও পারলাম না। যদি অনু আমাকে ভুল বুঝে, এই ভয়ে বলা হলো না আমার ভালোবাসার কথা। রাফি আশায় অনু আমার থেকে দূরে সরে যাবে না তো? তাহলে আমার কি হবে? আমি যে অনুর সাথে কথা না বলে থাকতে পারি না। অন্যদিকে রাফি নিজের বাসায় ড্রয়িং রুমে সোফায় বসে আছে। নিজের কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে গম্ভীরভাবে রাফি বসে আছে। সামনে রাফির বাবা আনোয়ার হোসেন দাঁড়িয়ে আছেন। রাফির মা রেহানা পারভিন তার ছেলে আসতে অনেক খুশি, কিন্তু আপাতত আনোয়ার হোসেনের রাগ দেখে তিনিও চুপ করে আছেন। আনোয়ার হোসেন রাফির উপর যথেষ্ট রেগে আছেন, তাই আনোয়ার হোসেন রাফিকে গম্ভীর স্বরে বলল, এভাবে মান সম্মান ধুলোয় না মিশালে তোমার শান্তি হচ্ছিল না রাফি? রাফি তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এতে মান সম্মান নষ্টের কি আছে বাবা? আমি তো বললাম আমি কোনো ভুল করিনি, তাও কেন বারবার এই কথা বলছো? আনোয়ার হোসেন রেগে রাফিকে বলল, অনু তোমার খালাতো বোন হয় রাফি, তুমি কিনা অনুকে এভাবে সকলের সামনে থেকে তুলে নিয়ে কোথাও গায়েব হয়ে গেলে, আবার বলছো তুমি কোনো ভুল করনি? রাফি বলল, বাবা, অনু আমার খালাতো বোন হয় মানে আমার কাজিন হয়, অনু আমার নিজের বোন না। অনুর উপর আমার যথেষ্ট অধিকার আছে, আর সেই অধিকার থেকেই আমি অনুকে নিয়ে গিয়েছিলাম। রাফির বাবা বলল, এখন তুমি অধিকার বোধ দেখাচ্ছ? রাফি বলল, হ্যাঁ দেখাচ্ছি, আর আমি তোমাকে কিছু বলতে চাই বাবা। আনোয়ার হোসেন গম্ভীর স্বরে রাফিকে বলল, কি বলতে চাও? রাফি বসা থেকে উঠে দাঁড়িয়ে আনোয়ার হোসেনের সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আমি অনুকে ভালোবাসি, আমি অনুকে বিয়ে করতে চাই। রাফি অনুকে বিয়ে করতে চাই, এই কথাটি রাফির মুখ থেকে শুনে আনোয়ার হোসেন রেগে গেলেন। তাই রাগে আনোয়ার হোসেন রাফির গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। রাফি কখনো ভাবেনি তার বাবা আজ তাকে এভাবে থাপ্পড় দিবে। যেই বাবা কখনো রাফির গায়ে হাত তোলেনি, আজ সেই বাবা রাফিকে থাপ্পড় দিল। এদিকে রাফির মা রেহানা পারভিন এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। রাফি ব্যথিত স্বরে অবাক হয়ে আনোয়ার হোসেনকে বলল, বাবা, তুমি আমাকে মারলে? আনোয়ার হোসেন কড়া গলায় রাফিকে বলল,
হ্যাঁ মারলাম। তুই কি করে বললি যে তুই অনুকে বিয়ে করতে চাস? মুখে একবারও আটকালো না? নেহা তুই তোরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস, তাই তোদের আমি কিছু বলতাম না। কাজিনরা গল্প আড্ডা করে ভেবে এত কিছু মনে করতাম না, কিন্তু আজ তুই বেশি অতিরিক্ত বলে ফেলছিস। অনুর পরিবারের স্ট্যাটাস আর আমাদের পরিবারের স্ট্যাটাস আকাশ পাতাল তফাৎ। অনু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমি কখনো আমার ছেলের বিয়ে কোনো মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে দিব না। রেহানা পারভিন আনোয়ার হোসেনকে বলল, তুমি আমার বোনের পরিবার নিয়ে আরেকটা বাজে কথাও বলবে না। আমার বোন তোমার খায় না পড়ে। এই কথা শুনে আনোয়ার হোসেন রেহানা পারভিনের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বাহ, যেমন ছেলে তেমন তার মা। মায়ের যদি এরকম কথাবার্তা হয় তাহলে ছেলে তো তেমনই হবে। রাফি চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে আনোয়ার হোসেনকে বলল, বাবা প্লিজ তুমি মাকে কিছু বলবা না। আমাকে যা বলার বলো, কিন্তু মাকে কিছু বলবা না। আনোয়ার হোসেন গম্ভীর স্বরে রাফির দিকে তাকিয়ে বলল, কেন বলবো না? তোর মায়ের অতিরিক্ত আশকারা পেয়ে তো তুই এমন বেয়াদব হয়েছিস। রাফি একটা কথা কান খুলে শুনে রাখ, আমি অনুকে আমার ঘরের পুত্রবধূ হিসাবে কখনোই মেনে নেব না। তুই অনুকে ভুলে যা। অনু তোর কাজিন, ঠিক সেই সুবিধায় কাজিন হয়েই থাকবে। আমি দেশের নামকরা বিজনেসম্যানের মেয়ের সাথে তোর বিয়ে দিব। রাফি একটা তাচ্ছিল্যর হাসি হেসে আনোয়ার হোসেনকে বলল, নামকরা বিজনেসম্যানের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না বাবা, আমার অনুকেই লাগবে। তুমি অনুকে পুত্রবধূ হিসাবে মানো বা না মানো, আমি অনুকেই বিয়ে করব। ভালোবাসা স্ট্যাটাস মানে না বাবা, স্ট্যাটাস মানে না। আমি অনুকে ভালোবাসি, তাই আমি অনুকেই বিয়ে করব। তোমার দম থাকলেও তুমি আমাকে আটকাতে পারবা না। এই কথা বলে রাফি সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে গেল। রাফির মা রেহানা পারভিন ও রাফির রুমের দিকে ছুটলো। আনোয়ার হোসেন ভাবতেও পারছে না যে রাফি অনুর জন্য এতটা পাগল হয়ে গেছে। কি করে তিনি রাফিকে আটকাবে, সেই চিন্তা তার মাথায় ঘুরতে লাগলো। রাফি নিজের রুমে এসে রাগে পাশে রাখা ফুলদানিটা আছড়ে ভেঙে ফেললো। ফুলদানির টুকরো টুকরো হয়ে গেল। আলমারির আয়নাটা গিটার দিয়ে ভেঙে ফেললো। রাফির সবচেয়ে প্রিয় গিটারটাকেও আছড়ে রাফি ভেঙে টুকরো করে ফেললো। রেহানা পারভিন রাফির রুমে এসে ভয় পেয়ে রাফির হাত ধরে থামিয়ে দিয়ে বলল, রাফি এসব কি করছিস তুই? রুমের জিনিসপত্র ভেঙে ফেলছিস কেন? থাম বাবা, এগুলো ভাঙলে কোনো সমাধান হবে না। একদিন সব ঠিক হয়ে যাবে দেখিস। রাফি তার মাকে বলল, কিছুই ঠিক হবে না মা, কিছু ঠিক হবে না। বাবা কি করে আমার আর অনুর সম্পর্কটাকে অস্বীকার করতে পারলো? আমি অনুকে ভালোবাসি জেনেও বাবা কি করে আমাকে এতগুলো কথা শোনাতে পারলো? আমার চাওয়ার পাওয়ার কি কোনো মূল্য নেই বাবার কাছে? নেই মা, আমি যদি অনুকে না পাই আমি কিন্তু সব কিছু ধ্বংস করে ফেলবো, নিজেকেও শেষ করে দিব। রাফির মুখে তার মা একথা শুনে রাফিকে বলল, গাইস আজকের পার্টটা এখানে শেষ। আর তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা, তোমরা এত তাড়াতাড়ি 30কে সাবস্ক্রাইব করে দিছো, তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ। তোমাদেরকে মন থেকে অনেক ভালোবাসি। তোমরা এত তাড়াতাড়ি 30কে কমপ্লিট করে দিছো। তোমাদের আমি একটা কথা দিয়েছিলাম যে 30কে হইলে রাফি আমি শুধু তোমার গল্প দিমু ইনশাল্লাহ। তোমাকে ঘিরে আমার ভালোবাসা, এই গল্পটা আমি যত তাড়াতাড়ি পারি শেষ করে দিমু। নেক্সট পার্টগুলো আরো বড় করে দিয়ে শেষ করে দিমু। তো তোমরা অনেকে বলো যে ভাই পার্ট 20 মিনিট কেন দাও? আসলে ভাই আমার শরীরটাও অনেক খারাপ, তো শরীর খারাপ নিয়েও তোমাদের জন্য গল্প বানাই তাড়াতাড়ি। আমি মাঝে মাঝে কথা বলতে যে আটকায় যাই, তারপর আমি কথাগুলো গুছাই বইলা গল্পটা কমপ্লিট করি 22 মিনিটে। আমার শরীর যদি ভালো সুস্থ হয়ে যায় পুরোপুরি, তখন আমি 30 মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করবো। তোমরা জাস্ট আমার জন্য দোয়া করো। আর তোমাদের সবার প্রতি ভালোবাসা রইল। এত তাড়াতাড়ি 30কে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও নে। এখন বাজে রাত্রে 4টা, আমি 2টার থেকে ভিডিও বানানো শুরু করছি। এখন বাজে রাত 4টা, একটু পর আজান দিব, নামাজ পড়া ঘুম আসবো। তো তোমাদের জন্য রাত জেগে ভিডিও বানাইতাছি, প্রত্যেকটা রাত জেগে আমি ভিডিও বানাই। আর আমি যদি ঘুমায় পড়ি, মনে করো তোমরা ভিডিও পাইবা না। তার জন্য তোমাদের জন্য জায়গা ভিডিও বানাই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। নেক্সটে আমি তোমাদের জন্য বড় বড় করে পার্ট দিম, আর তোমরা একটু জাস্ট দেরি করো। রাফি আমি শুধু তোমার গল্প আসবো, তোমাকে ঘিরে আমার ভালোবাসা, এই গল্পটা আমি যত তাড়াতাড়ি পারি শেষ করে দিম। নেক্সটের পার্টগুলো আরও বড় বড় করে দেওয়ার চেষ্টা করবো। তো আবারও জানাই সবাই আই লাভ ইউ বলতেছি, আবারও সবাই আই লাভ ইউ, মন থেকে ভালোবাসি এত তাড়াতাড়ি 30কে কমপ্লিট করে দেওয়ার জন্য। আর কালকে ঠিক সন্ধ্যা 7:30-এ পার্ট 8 আসতেছে। আর তোমরা এই ভিডিওতে যে যতবারও লাইক দাও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হইতেছে পার্ট 8-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।